আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ২১শে রাতে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সরকার আসলে আওয়ামী লীগের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে? আমরা এক এক সময় এক এক ধরনের কথা শুনছি। যদি বলি, আমরা গত ৩ দিন আগে দেখলাম দ্য হিন্দুকে, ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি বললেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আবার ৩ দিন পরে তিনি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইম ম্যাগাজিনকে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। আসলে সরকার কোন ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অথবা স্থির কেন কোনো সিদ্ধান্ত থাকতে পারছে না, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, রয়েছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম। ডাক্তার জাহিদুর রহমান, বিভিন্ন বিষয়ে কথা বলছেন, বিশেষ করে এই ইস্যুতে আপনি নানান জায়গায় কথা বলছেন। আমাদের প্রধান উপদেষ্টার দুটি ইন্টারভিউতে আমরা মোটামুটি দু ধরনের মন্তব্য বোধহয় শুনতে পেলাম। আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ। আমরা এর সাথে আরেকটি জিনিস একটু যোগ করা দরকার আছে, সেটা হলো ছাত্রদেরকে আমরা কিভাবে দেখব, বা ছাত্রদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন। আমি স্পেসিফিকলি একজন উপদেষ্টার কথা বলতে পারি, জনাব আসিফ। খুব স্পষ্টভাবেই তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং এই নিষিদ্ধ করা যদি কেউ ঠেকাতে চায়, উনি বিএনপিকে বা আর যে দল আছে যারা এটার বিরুদ্ধে কথা বলেছে, তাদের ব্যাপারে তিনি খুবই শক্ত প্রতিবাদ জানিয়েছেন, বলেছে গণশত্রু হিসেবে চিহ্নিত হবে। সুতরাং এখন জনাব আসিফ তো জাস্ট একজন ছাত্র প্রতিনিধি নন, উনি সরকারের অংশ। তো তাহলে সরকারের মধ্যেই আমরা যদি বলি, কেউ বলছেন একে নিষিদ্ধই করে দিতে হবে। প্রধান উপদেষ্টা দ্য হিন্দুকে বলেছেন, এবং ওখানে তিনি তার কথায় মনে হলো হয়তো তার কোনো বিবেচনা ছিল, কিন্তু বিএনপি, উনি একদম স্পেসিফিকলি বিএনপির কথা বললেন, বিএনপি এটা চায়নি, বিএনপি চায় সবাই নির্বাচন আসুক, তাই তারা সেটা মেনে নিয়েছেন। এত বড় দলের কথা তারা ফেলে দিতে পারেন না। পাল্টা প্রশ্ন আসে, বিএনপি যা চায় তাই কি হয়, তাই কি হবে? প্রেসিডেন্টের ক্ষেত্রে সম্ভবত এটা হয়েছে, কিন্তু বিএনপি যদি বলে 6 মাস পর নির্বাচন, ওরা চেয়েছিল এক সময়, হয়েছে কি? হয় নাই। ওরা যাই চাবে তাই কি হবে? উপদেষ্টার ব্যাপারে রিজার্ভেশন জানিয়েছে যে ওনাদেরকে উপদেষ্টা নিয়োগ ঠিক মতো হচ্ছে না বলেছে, তো তা কি শোনা হয়েছে? তো যাই হোক, এটা হলো। এখন আবার ডক্টর ইউনূস টাইমকে যখন এভাবে বলছেন, এখন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিচার বলতে কি বুঝি? একটা বিচারিক প্রক্রিয়া মানে হচ্ছে আপনার প্রাথমিক রায় হবে, আপিল হবে। আচ্ছা, আমি প্রাথমিক রায়টাও যদি ধরে নিই, প্রাথমিক রায় হতে একটা, মানে ওদের যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে, সেটা বড় বড় অভিযুক্তদের কথা বলছি। অনেকের আবার আমাদের সাধারণ যে বিচার বিভাগ আছে, আমাদের জেলা কোর্টগুলোতে বিচার হবে। এক একটা বিচার, আমি অন্তত হাই প্রোফাইল বিচারগুলোর কথা বলছি, আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ক্রেডিবিলিটি মেনটেন করতে চাই, সরকারের সেই উদ্দেশ্য আছে, সেটার খুব সূক্ষ্ম তদন্ত, সেটার হিয়ারিং, বিচারিক প্রক্রিয়া হতে হতে 3-4 বছর 5 বছরও লেগে যেতে পারে। এবং আমি মনে করি খুব তাড়াহুড়ো করে বিচার করে কোনো রকম একটা আই ওয়াশ দেয়, এটা খুব ভুল হবে। তো তাহলে 4-5 বছর যদি হয়, ইলেকশন নিশ্চিতভাবে তার আগে আসছে, তো তাহলে কি দাঁড়াবে ওনার টাইমের বক্তব্য? ইলেকশন যদি 1-1.5-2 বছরের মধ্যেও হয়, কারণ ইলেকশন নিয়েও আবার নানান রকম কথাবার্তা, কেউ বলছেন 25-এর মধ্যে হবে, সরকারের দিক থেকে বলছি, কেউ বলছে এটা স্পেসিফিক না, 26-এর মাঝামাঝি হবে উনি বললেন। সো নানান কথাবার্তা। সো 2 বছরও যদি ধরেন, 2 বছরের মধ্যে বিচার শেষ হবে না তো তাহলে সেই সময়ের মধ্যে কি দাঁড়াবে? নির্বাচন যদি চলে আসে, তখন আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে? সো আমি মোটা দাগে যেটা বলবো, সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখছি। কারণ যিনি প্রধান উপদেষ্টা স্ট্যান্ড যদি হয়, বিএনপি চেয়েছে বলে আমরা ইয়াকে নিষিদ্ধ করছি না, আওয়ামী লীগকে, আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করবে, তাহলে তারই ক্যাবিনেটের একজন উপদেষ্টা আবার এভাবে কথা কেন বলতে পারেন বা কেন বলেন? যখন আপনি সরকারের অংশ হন, আপনি কিন্তু কালেকটিভলি কথা বলবেন। আপনার ভিন্নমত থাকতে পারবে, ওই ডিবেটগুলো আপনি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে ডিবেট করুন। উপদেষ্টা পরিষদ যে সপ্তাহে একদিন করে বসে, এর উদ্দেশ্য হচ্ছে আসলে আপনি সব ইস্যু নিয়ে সব উপদেষ্টা আলোচনা করেন, মন্ত্রণালয়ের নিজের মতো করে চালান। এর আগে যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও মন্ত্রী পরিষদের মিটিং হতো সব ইস্যু নিয়ে, দেশের সব ইস্যু নিয়ে তারা কালেকটিভলি ওখানে ডিবেট করেন, কিন্তু বাইরে বলছেন। সুতরাং সরকারের এই সমন্বয়হীনতাটা খুব সিরিয়াসলি আছে। এবং আমি একটু যোগ করতে চাই, জনাব আসিফ ওই অনুষ্ঠানেই বলেছিলেন যে বিদেশি দূতাবাসগুলো চাপ দিচ্ছে গণতন্ত্রের কথা বলে, আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়। তো আমরা ধারণা করতে পারি সরকারের উপরে আসলে আন্তর্জাতিক চাপও আছে। তো হোয়াট এভার ইট ইজ, সরকারের উচিত হতো আসলে বসে কনক্রিট একটা সিদ্ধান্ত নেওয়া এবং তাদের পক্ষ থেকে একই কথা কনসিস্টেন্টলি সব জায়গায় বলা। মাইনুল আলম, আপনার কি মনে হয় যে আসলে এটা নিয়ে এমন সিদ্ধান্তহীনতা কেন?
নিশ্চয়ই একটা বড় বিষয়, সিদ্ধান্ত এটা নিতে বড় পারে, বিষয়, কিন্তু এটা অনেক এটা প্রকাশ্যে আসছে কেন? সিদ্ধান্তহীনতা দেখছি আমরা এ নিয়ে আরো বহু আলোচনা হওয়া উচিত এবং বিভিন্ন ধর্মীয় আলোচনা, সব স্টেক হোল্ডারের মতামত নেওয়া উচিত। আমি বিচার, ভাই যেটা বললেন যে বিচার ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার, নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান, এতদিনের মধ্যে শুনানি কিংবা যুক্তিতর্ক, এরপর রায়। কিন্তু এটা তো এর বাইরেও বিচারের বিষয় আছে, যে বিচারগুলো হচ্ছে, যে হত্যা মামলাগুলো হচ্ছে, এর বাইরে গুমের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, ব্যাংক লুট, অর্থ পাচারের মামলা আছে। সেগুলো কি এগোচ্ছে? দুদক তো এখনো কার্যকর হয়নি, নতুন কমিশন আসবে শোনা যাচ্ছে, হয়তো সহসায় আসবে। কিন্তু আর্থিক খাতে যে দুর্নীতি কিংবা অর্থ পাচার, ব্যাংক দখল এবং অনেক প্রকল্পে অনেক পুকুর চুরি হয়েছে, অতিরঞ্জিত অর্থ ব্যয় হয়েছে, এগুলো কিন্তু সুনির্দিষ্ট দুর্নীতির মামলা হওয়ার যোগ্য। বিভিন্ন দেশের কোম্পানির সাথে যে প্রকল্প হয়েছে, চুক্তি হয়েছে, এবং মেট্রো রেল সহ মেগা প্রকল্পে যে অতিরিক্ত ডাবল, 2 গুণ 3 গুণ, যা শত শত হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে, এগুলো তো আর্থিক দুর্নীতি। এর সাথে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীরা, কর্মকর্তারা, আমলারা, ব্যবসায়ীরা জড়িত। এগুলো তো আগে ফয়সালা কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে ফেলা উচিত, দুদকের মাধ্যমে কিংবা প্রথাগত বিচার পদ্ধতির মাধ্যমে। আর ট্রাইব্যুনালের মামলাগুলো ঠিকই বলেছেন উনি, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, কারণ আপনি মামলাটা স্বচ্ছ এবং একটা সুন্দর আইনি ব্যবস্থার মধ্যে হচ্ছে, জোরে সোরে না হচ্ছে, চাপ না থাকে, এটা হচ্ছে। আর আওয়ামী লীগের রাজনীতির ব্যাপার হচ্ছে যে একটা জিনিস, যে আওয়ামী লীগ যে কাজগুলো 15 বছরে করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এবং সরকারের বিভিন্ন ব্যক্তিরা, প্রধানমন্ত্রী সহ ব্যক্তিরা যা করেছে, এটার যে হত্যা মামলাগুলো হয়েছে, হত্যা মামলা, সুনির্দিষ্ট হত্যা মামলা, উস্কানিদাতা কিংবা তাদেরকে দায়ী করা হয়েছে, এগুলো অনুসন্ধান করে অগ্রসর হতে হবে, কারণ জাস্টিফাই করতে হবে। জুলাই অভ্যুত্থানে যতগুলো হত্যা মামলা হয়েছে, অসংখ্য হত্যা, 1500 থেকে 2000, আপনি যদি 20টা 25টা মামলা যদি সুনির্দিষ্টভাবে সলিড ইনফরমেশন অনুসন্ধানের মাধ্যমে এগুলো কাঠামোগত, এবং এই যে একটা দাঁড় করানো যায়, যেটা আইসিটির প্রসিকিউশন করার চেষ্টা করছে, এখানে আমরা সে অপেক্ষায় আছি। আর নির্বাচন করবে কি করবে না, এটা একটা বড় সিদ্ধান্ত। কোনো দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া গত কয়েক বছরে আমরা দেখেছি, সেটা কি ঠিক হয়েছে? একটা দল নিষিদ্ধ আপনি করলেন, করার পরে সেই দলকে আবার চলে আসলো পট পরিবর্তনের পরে। সুতরাং আমার মনে হয় সবচেয়ে বড় বিচারক হচ্ছে জনগণ। তার কাজ, তার কর্মকাণ্ড, তার ভূমিকার রায় দিবে জনগণের সিদ্ধান্তের উপর। আর প্রকৃত অপরাধগুলো সুনির্দিষ্টভাবে ফ্রেমিং করে এটা বিচার করতে হবে। এই বিচার করলে যারা অপরাধ করেছে শাসনামলে থেকে, মন্ত্রী এমপি হয়ে বিভিন্ন পদে থেকে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনীতি থেকে, কিংবা তারা একটা শিক্ষা পাবে। এটাই তো প্রত্যাশা, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজগুলো না হয়। আর বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়ার মতো উপযুক্ত কিনা সেটা ভাবা দরকার, কিংবা সেই বলিষ্ঠ সেই ক্ষমতা আছে কিনা। কারণ এটা নির্বাচিত সরকারের একটা কাজ হতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কার করবে, কতিপয় ক্ষেত্রে ভালো ভালো কাজগুলো দৃষ্টান্ত স্থাপন করে যাবে, পরিবর্তনের উদ্যোগগুলো নেবে, একটা নির্বাচন দেবে। নির্বাচনের প্রস্তুতির সময় একদিন আগে, গতকাল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সংবাদপত্রগুলো লিখেছে নির্বাচনের প্রক্রিয়া শুরু, কিংবা নির্বাচনের ঢোল, কিংবা একটা প্রসেস শুরু হয়েছে। হয়তো 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, এবং সংস্কারমূলক কাজগুলো, নির্বাচনী সংস্কারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনিক অন্যান্য ডিপার্টমেন্টাল, বিচার বিভাগ কিংবা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যম, এই সংস্কারগুলো অনেক বড় বড় কাজ, এবং এগুলো সংস্কার হচ্ছে এমন একটা বিষয় যে এই পরিবর্তনগুলো আসলে আমাদের গুণগত মান উন্নয়ন হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। সেক্ষেত্রে মনোনিবেশ এবং অনিয়ম দুর্নীতিগুলোর যে রাস্তা রাজনৈতিক সরকার গত 15 বছরে করে গেছে, এবং যেটা দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে, সেই পুনরুদ্ধারের কাজগুলো আমাদের করা জরুরি। আমি ডাক্তার জাহিদুর রহমান, আপনি বলছিলেন যে আসিফ মাহমুদের রেফারেন্স দিয়ে, যে তিনি বলেছেন দূতাবাসগুলোর পক্ষ থেকে একটা চাপ আছে, এবং আমরা তো দেখলাম যে যুক্তরাজ্যের যিনি এশিয়া প্যাসিফিক বিষয়ক যিনি প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, তিনি সরাসরি বলে গেছেন সব দলের অংশগ্রহণ চান এবং লেভেল প্লেইং ফিল্ড, সেই শব্দগুলো আবার উচ্চারণ করেছেন। সেখান থেকে আসিফ মাহমুদের কথার অবশ্য সত্যতা আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন এত দ্রুত এই ধরনের একটি চাপ আসা শুরু করেছে? চাপ আসা শুরু করেছে কারণ একটা আলাপ আছে, জোরে সোরে একটা আলাপ হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং একটা স্টেপ আবার দেখা গেছে, যদিও ছাত্রলীগ টেকনিক্যালি আওয়ামী লীগের পার্ট না,
আরপি অনুযায়ী কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারে না, অঙ্গ সংগঠন। তারা একটা ট্রিক করেন, একটা সংগঠন করে বলেন এটা ভ্রাতৃপ্রতিম সংগঠন। কিন্তু একটা আলামত তো দেখা গেছে যে একটা দলকে, একটা ছাত্র লীগকে তারা এক্সিকিউটিভ ডিসিশন 2009 সালে যে সন্ত্রাস দমন আইন সেটার মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছেন। তো শুধু মুখে বলা না, একটা পদক্ষেপও নেওয়া হয়ে গেছে। সেটার ভিত্তিতে তারা হয়তো ভাবছেন যেহেতু একটা ইনক্রিজিং চাপ আছে, এবং একটা কথা সত্য, যে পরিমাণ অন্যায় অবিচার জুলুম আওয়ামী লীগ সরকার করেছে গত 15 বছর, আরো স্পেসিফিকলি বললে আমি বলবো একটু 1-2 বছর বাদ যায়, আওয়ামী লীগের মূল নিপীড়ন শুরু হয়েছে 11 সাল থেকে, যখন তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। তখন যত প্রতিবাদ আছে সেগুলোর উপরে ক্র্যাকডাউন শুরু। সো এই সময়টায় এবং শেষে জুলাই আগস্টে যা করেছে, মানুষের মধ্যে ক্ষুব্ধতা, ঘৃণা সব তো থাকা স্বাভাবিক। এগুলো মানুষের কতগুলো ইনবর্ন ইনস্টিংক্ট, আমাদের কম আছে বেশি আছে, আমরা হয়তো নিয়ন্ত্রণ করি, কিন্তু আমাদের মধ্যে জন্মগতভাবে এগুলো আছে, আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে। ফলে যেটা হয়েছে, ইনক্রিজিংলি সোসাইটির বিভিন্ন জায়গা থেকে ইমোশনালি এই দাবিগুলো আছে, লজিকলি আছে, সেই জায়গায় তারা তাদের অবস্থানটা জানানো প্রয়োজন মনে করেছেন। এবং এটা শুধু ব্রিটিশ যিনি জুনিয়র মন্ত্রী তিনি না, আমাদের অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এম্বাসির সাথে কথা বলেন, অনেকের সাথে আলাপ করেন, তারা তাদের এই অবস্থানগুলো অনেকের কাছে এইভাবে বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছে বলেও আমি কারো কাছে ব্যক্তিগতভাবে শুনেছি, এবং তাদের কাছে আরো বেশি জানায়, তাদের কাছে তো নিশ্চয়ই আরো অনেক বেশি যোগাযোগ আছে। সুতরাং উনি রাইটলি বলেছেন, এই ব্যাপারে তাদের দিক থেকে চাপ আছে, তারা তাদের অবস্থানটা জানিয়ে রেখেছেন। তারা কি আসলে গণঅভ্যুত্থানের আগের যে অবস্থা, একটা ম্যাসাকার অবস্থা, সেটি বিবেচনা নিচ্ছে, নাকি তাকে বিচারের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক সেই ধরনের কোনো মেসেজ দিতে চাচ্ছে? না, আওয়ামী লীগের ক্ষেত্রে বিচারের মাধ্যমেও হোক এটা চাইছে না। আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা যায় বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ দল হিসাবে মানবতাবাদ বিরোধী অপরাধ করেছে, আমি বিশ্বাস করি। এটা প্রমাণ করা সম্ভব বলেও আমি বিশ্বাস করি। এখন আমরা যে নাৎসি দলগুলো বা ফ্যাসিস্ট যে দলগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেগুলো যে নিষেধ করার ব্যাপার ছিল, সেটার একটা দিক, সেটা শুধু দেশের অভ্যন্তরে না, সেটা একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। এই তুলনাটা আমরা টানছি। আওয়ামী লীগকে নিষেধ করা, এটা বাইরের স্পিল ওভার হয় নাই, কিন্তু এই দেশকে ধ্বংস করে দিয়েছে, এটা আমরা করতেও পারি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রথম দিন থেকেই বলছি, আমিও মনে করি যে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট যারা আছে তাদের বিচার করা, অন্যান্য জায়গায় অপরাধী যারা আছে, এবং একটা রেকনসিলিয়েশন। আওয়ামী লীগের তো আসলে একটা সমর্থনের জায়গা আছে, এই সংখ্যাটা, এই পার্সেন্টেজটা অ্যাটলিস্ট 20% বলে আমি মনে করি এখনো। সো এই 20% মানুষকে তো একটা প্ল্যাটফর্ম দিতে হবে। তারা কোথায় থাকবেন, কি করবেন? তাদের 20% মানুষকে আমি সাগরে ফেলে দিতে পারবো না, দেশ থেকে বের করে দিতে পারবো না, নো ওয়ে, উচিত না। এবং এদের বিরাট একটা অংশ এই ক্রাইমের সাথে জড়িত ছিলেন না, বিরাট নেতাদের মধ্যেও কেউ ছিলেন না, তাই না? সমর্থকদের কেউ ছিল না। আমরা কিছু নেতাকে তো দেশে থাকতে দেখছি, আমি নাম বলে ফেলি, সেলিনা হায়াত আইভি দেশে আছেন না? উনি কি পালিয়েছেন? সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান, সাবের হোসেন আইভির বিরুদ্ধে উনি সংবর্ধনা নিয়ে, মেয়র যখন বাতিল করে দিল, ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সো আওয়ামী লীগে আরো যদি কেউ থাকেন এরকম, যদি আমার ক্ষোভ আছে তার প্রতিও, যে এই উনি ব্যক্তিগতভাবে যেমনই হন না কেন, এরকম একটা দলের পার্ট উনি কিভাবে হন, হোয়াট এভার, তো এই দলে এরকম মানুষজন আছে, তারা এই দলটা করুক, তারা এটা, এবং নির্বাচন এবং রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে ডিফিট করা উচিত বলে আমি মনে করি। ইনফ্যাক্ট ওই মন্ত্রীও ঠিক সেই কথাটাই বলেছেন, এবং আমার কাছেও এটাই সঠিক পথ বলে মনে হয়। এখন আমরা ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করার কথা করা হয়েছে, নতুন ফ্যাসিবাদ কি ইউরোপে মাথাচাড়া দিচ্ছে না? ইটালিতে জর্জিয়া মেলানি যে দল, ওইটা সরাসরি মুসলিনের দলের সাথে লিঙ্কড, তাদের প্রতীকও তারা ব্যবহার করে অনেক ক্ষেত্রে। সো উত্থান তো হচ্ছে, এই নামে নিষিদ্ধ করলেন, আরেক নামে আসে। সো ফাইট করা দরকার, এবং আমার মনে হয় ফাইট করার জন্য যথেষ্ট অস্ত্র আমাদের হাতে আওয়ামী লীগ তুলে দিয়েছে, আমরা সেটা নিশ্চয়ই করতে পারবো। সেই জায়গা থেকে তো প্রধান উপদেষ্টা প্রথমে হিন্দুতে যেটি বলেছিলেন যে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, কিন্তু টাইমে যে সাক্ষাৎকার দিলেন সেটি আমরা একটু ইউটার্ন দেখলাম। জানি না যে কেন স্থির সিদ্ধান্তে আসতে পারছে না। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্তগুলো আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, যে আওয়ামী লীগ হয়তো নির্বাচন করবে, বা আবার বয়কট করলে সেই ভোটগুলো আবার কে কোন ব্যাংকে নেবে, এরকম নানান ধরনের হিসাব নিকাশ হচ্ছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যেগুলো রিজার্ভ ভোট, সেগুলো অন্য কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে? আওয়ামী লীগের, ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, বা আওয়ামী লীগ দল হিসেবে নিল না, ইলেকশনে গেল না, ধরে নিলাম, নিষেধ করলে অন্য একটা দল করবে। নিবন্ধন হওয়ার যে ক্রাইটেরিয়া আছে, এখন যে ক্রাইটেরিয়া আছে, এটা খুবই টাফ নতুন দলের জন্য, কিন্তু আওয়ামী লীগের জন্য টাফ কিছু না। ওদের জন্য কমিটি তৈরি করা, 100 উপজেলায় কমিটি, কার্যালয়, নতুন নামে হওয়া, আর যদি না হয় তারা স্বতন্ত্র দাঁড়াবে।
পিটিআই যেটা করলো পাকিস্তানে ওদের দলকেই পার্টিসিপেট করতে দিল না, প্রতীক নিষিদ্ধ করে দিল, স্বতন্ত্র দাঁড়িয়ে 100 এমপি হয়েছে। আওয়ামী লীগ খুবই খারাপ করবে, কিন্তু ও স্বতন্ত্র দাঁড়াতে পারবে এবং তার যে ভোট ব্যাংক তারা তো জানবে যে উনি আসলে আওয়ামী লীগের এবং ওই 20% কিংবা কিছু ভোট যদি পায় সেটা আবার অন্য প্রার্থীদের ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে। সো তারা অন্য কোথাও ভোট দিতে যাবে বলে আমার মনে হয় না, কারণ তারা তাদের এই নির্বাচনটাকে কেন্দ্র করে সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। এবং আমি একটা জিনিস খুব সিরিয়াসলি বলতে চাই, যে নির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচন কমিশন তৈরি হয়েছে এবং সরকার ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ যদি কথার কথা কোনো একজন ক্যান্ডিডেট স্বতন্ত্র, কিন্তু আমরা চিনি উনি আওয়ামী লীগ, উনি ওই কমিটিতে ছিলেন, কিন্তু স্বতন্ত্র নির্বাচন করছেন, তারও ক্যাম্পেইন করার যে রাইট আছে। ধরুন আওয়ামী লীগ যদি নিষেধ করেই দিলাম, তারপর তো স্বতন্ত্র দাঁড়াতে পারেন, তার যা যা রাইট আছে ওই রাইটগুলো তো প্রিজার্ভ করতে হবে। তার নিরাপত্তা, তার ক্যাম্পেইনের যে স্বাধীনতা, তার উপরে কোনো রকম কোনো অন্যায় অবিচার পাল্টা ভাবে যাতে না হয়, এগুলো সব এনশিওর করতে হবে। সেই এনশিওর করে তারা ওইভাবে হলেও নির্বাচন, এটাই লেভেল প্লেইং ফিল্ড। এটা তারা কাউকে ভোট দিয়ে দেবেন, সেই ভোট অন্য কোথাও চলে যাবে বলে আমি মনে করি না। আমি একটু মাইনুল আলম, আপনার কি মনে হয়? আমি বিষয়টা ঠিক বুঝতে পারছি না যে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই, যেটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। তার মানে কি, যেটি ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে বিচার হতে 3-4 বছর, তার আগের প্রক্রিয়াটা কি হবে? তার মানে কি তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না এই ধরনের? এটা আসলে এখন এটা ভিজুয়ালাইজ করা খুব কঠিন, কারণ 3 বছর লাগে যদি বিচারের প্রক্রিয়া শেষ করতে। আর 3 বছর কি আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করব? নির্বাচন প্রক্রিয়া তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। নতুন কমিশন তার ভোটার লিস্ট কিংবা সংস্কারমূলক কাজগুলো করবে। বদিউল আলম মজুমদার সাহেবও তার কমিশন কিছু সুপারিশ করবে। এই কাজগুলো 6 মাস 1 বছরের মধ্যে করতে হবে। বিশেষ করে একটা বড় ভোটার লিস্ট, স্বচ্ছ ভোটার লিস্ট। এখন 3 প্রজন্ম 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি, যারা 18 বছর নতুন ভোটার। এতে 2 কোটি ভোটারের মতো এদের সংখ্যা। সুতরাং এরা ভোটার হয়েছে কিনা, নিবন্ধিত হয়েছে কিনা, এটা দেখতে হবে। এই কাজগুলো করা কয়েক মাসের ব্যাপার কিংবা বছর খানেকের প্রক্রিয়ার ব্যাপার। এগুলো করে নির্বাচনের জন্য রোডম্যাপ, একটা সুনির্দিষ্ট ক্যালেন্ডার সূচি আমরা পেলাম। কিন্তু ইতিমধ্যে যদি বিচার প্রক্রিয়া অর্ধেক যায় কিংবা বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে হয়, বিচারের কয়েকটা ধাপ আছে। আইসিটির বিচার প্রক্রিয়া, এটা আপিলের সুযোগ আছে, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। সুতরাং এগুলো তো নিশ্চিত করতে হবে। সুতরাং ওই সময় আর এই সময় এটা বোধহয় সাংঘর্ষিক হবে না, কিংবা একটা আরেকটার জন্য অপেক্ষার কাল হবে না, অপেক্ষা করতে হবে না। ব্যাপারটা হচ্ছে ভাই যেটা বললেন, যে একটা স্বতঃস্ফূর্ত যে সমর্থক গোষ্ঠী, তারা তাদের যোগ্য, স্বচ্ছ, কালিমামুক্ত এবং স্পটলেস ব্যক্তিদের বেছে নেবে নেতৃত্বের আসনে। এখন মনে করেন আওয়ামী লীগের যারা নেতৃত্বে আছে কমিটিতে, কেন্দ্রীয় কিংবা উচ্চ পর্যায়ে বড়, সবাই যদি অভিযুক্ত হয়, অভিযুক্তের বাইরে যারা আছে সেভাবে যদি এটা করা হয়, তাহলে এটা ভালো। তাহলে বিভিন্ন পরিচয় হোক, দলীয় পরিচয় হোক, তারা আসবে, নির্বাচন করবে। এখন দল হিসাবে আপনি ওপেন করে দেবেন, সেই পরিস্থিতি কি এখন আছে? বলেন, আওয়ামী লীগকে আপনি দল হিসাবে কে আসবে না, কিংবা মাঠে নামবে, বিবৃতি দিবে, জনসভা করবে, সে বাস্তব পরিস্থিতি কি আছে? গ্রাউন্ড রিয়েলিটি? কারণ ছাত্র জনতা এখনো যেখানে অবস্থান করছে মাঠে, সেটা তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। সেটা নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে? এটা বড় প্রশ্ন। এবং প্রতিশোধের যে স্পৃহা, কষ্ট কিংবা ভোগান্তির যে মানসিক অভিজ্ঞতা রয়েছে, সেটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? সুতরাং এটা একটা বড় প্রশ্ন। আস্তে আস্তে সময় যখন প্রবাহিত হবে, সময় যখন পার হয়ে যাবে, তখন আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে আসবে এবং সুন্দর একটা সিস্টেমে আসবে। তবে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত, যেটা আইন উপদেষ্টাকে বলতে দেখেছি এবং উনি নিশ্চয়ই এটা করছেন, যে বিচার প্রক্রিয়া দ্রুত। শুধু ট্রাইব্যুনালের বিচার না, জেলায় জেলায় যে বিচার প্রক্রিয়াগুলো আছে, দুর্নীতির যে অভিযোগগুলো আছে, দুদক যে অভিযোগগুলো পেয়েছে কিংবা যেটা পেতে পারে, সেগুলো দ্রুত ভিত্তিতে আসবে। যেটা একেবারে যে কোনো আমলা, নেতা, মন্ত্রী, আরও যারা আছে, যাদের সম্পৃক্ততা আছে, খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে এগুলো করতে হবে। কারণ অভিযোগ আছে আর্থিক খাতের, প্রশাসনিক খাতের, প্রকল্প নিয়ে, ব্যাংক দখল, লুট নিয়ে। আমি বারবার বলছি দখলের কথা, কারণ প্রতিষ্ঠান দখল করেছে, ব্যাংক প্রতিষ্ঠানের মতো দখল করেছে, অর্থ পাচার হয়েছে 60,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা, এগুলো দালিলিক প্রমাণ আছে। এই বিষয়গুলো আগে দ্রুত শুরু করা দরকার। আমার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, বিচারের আগে তারা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারবে না, সেই প্রক্রিয়াটা কেমন হতে পারে? কিন্তু যেখানে আমরা দেখলাম যে নতুন যে একটি আইনের খসড়া হচ্ছে, সেই আইনের খসড়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে যে কোনো দলকে নিষিদ্ধ করার একটি
বিধান যুক্ত করার কথা ছিল, যুক্ত হয়েছিল খসড়াতে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেটি হচ্ছে না, আবার সেখান থেকে ফিরে এলো। এরকম একটি হসপজ কেন বাঁধছে? না, এটা চিন্তা ভাবনা হসপস না, এটা উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে খসড়া অধ্যাদেশ আকারে বেরোলে আমরা এটা বুঝতে পারবো। সেটা হয়তো এমন ভাবনা থেকে আছে যে একটা দলকে আপনি আইনের মাধ্যমে নিষিদ্ধ করে দিলেন, কিংবা এই যে বিধানটা, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, স্বচ্ছতার প্রশ্ন উঠতে পারে। তাহলে আবার বিচারের আগে নির্বাচন করতে মনে হয়, সেটা কি কন্ট্রাডিক্টরি না? এখন সামনে আরো কোনো বক্তব্য আসলে নতুন অবস্থান জানা যাবে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কোনো মন্তব্য? একদম তাই, মানে ব্যাপারটা হচ্ছে আপনি কোনো একটা দলকে কি করবেন, যেমন আমরা অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছি যে আওয়ামী লীগ 3টা নির্বাচন আমাদেরকে করতে দেন, ওদেরকে 3টা নির্বাচন করতে দেব না। মানে এই যে যাই বলুন না কেন, এগুলো কোনো আবেগের বিষয় না, কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হতে হবে। প্রথম কথা হলো আইনে থাকতে হবে, তারপর আপনি যদি প্রমাণ করতে পারেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আওয়ামী লীগকে সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধের সাথে আপনি কানেক্ট যদি করতে পারেন, তারপর আপনি সেই স্টেপটা নিতে পারবেন। তো এগুলো আমাদের কিছু তো আইনে নাই এখন। এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যটাও আমি এখন অবশ্য জানি না যে টাইমকে উনি ইন্টারভিউটা কবে দিয়েছেন। এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা প্রকাশিত হয়েছে হয়তো মাত্রই, পরশুদিন প্রকাশিত হয়েছে, দিয়েছেন কবে সেটাও বলতে পারবো এটা একটা বড় বিষয়। কারণ হচ্ছে উনি যখন রাখছেন যে এখানে শাস্তি দেওয়ার উপায়ই নাই, তাহলে বিচারের আগে নির্বাচন করতে পারবে না বা পরে পারবে, এটা আইনে না থাকলে এটা বলার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই আসলে। সুতরাং আমি ধারণা করি এগুলো একটু আগে পরে হয়েছে, হয়তো ইন্টারভিউটা আগে হয়েছে, এখন পাবলিশ হয়েছে পারহ্যাপস। আমরা আলোচনা ফিরব দর্শক, একটা ছোট্ট বিরতি পরে, আশা করি সঙ্গেই থাকবেন। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সে বিষয়ে এবং সরকারের অবস্থান কি সে প্রসঙ্গে আমরা কথা বলছি। ডাক্তার জাহিদুর রহমান, জামাতের একটি ইন্টারভিউ করে, জামাতের আমিরের, আনন্দবাজার পত্রিকা ভারতের, সেখানে তার কাছে প্রশ্ন ছিল, মানে জামাতের আমিরের কাছে প্রশ্ন ছিল, বিএনপিকে মাইনাস, আওয়ামী লীগকে মাইনাস করা হচ্ছে, এখন বিএনপিকে মাইনাস করার একটা চক্রান্ত চলছে এবং তার পিছনে আপনারা কাজ করছেন। উনি যথাযথ শব্দ ন্যায় করেছেন এবং বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে খারিজ করে দেওয়া হোক তার পক্ষে জামাতে ইসলামী নয়। এবং আমরা তো জানি জামাতে ইসলামীকে যখন নিষিদ্ধ করা হলো মাত্র, মানে 5 আগস্ট মাত্র 2 দিন আগে, তখন কেউ এটি খুব স্বাভাবিকভাবে নেয়নি, সব জায়গা থেকে সমালোচিত হয়েছিল। সেই জায়গা থেকে জামাতের এই মন্তব্যটি আমরা কোন অ্যাঙ্গেলে ধরবো? আসলে তারা নিষিদ্ধের পক্ষে না পক্ষে না? না, ওনারা পক্ষে না, জামাতের আমিরের বরং উনি সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের প্রতি। দুটো উক্তি আমি একটু স্মরণ করতে চাই। 5 আগস্টের কয়েকদিন পরে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সব অপরাধ তিনি দলগতভাবে ক্ষমা করে দিচ্ছেন, একদম এটা বলেছেন। কোন সংক্ষুব্ধ ব্যক্তি তার দলের যদি মনে করে মামলা করতে পারে, তাকে সাহায্য করবেন। উনি দল হিসাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন, 1। 2 হচ্ছে উনি কয়েকদিন আগে ব্রিটেনে গিয়েছিলেন, ওখানে তিনি একটা সভায় বলছেন যে বারবার ফ্যাসিস্ট বলতে আমি পছন্দ করি না, তারা আমাদের পরিবারের মানুষ, এরকম বক্তব্য খুবই সমালোচিত হয়েছিল তার এই বক্তব্য। তো ওনার আসলে এটা ফ্যাক্ট, উনি আওয়ামী লীগকেই যখন আসলে নিষিদ্ধ করে দেওয়া হবে এটা সমর্থন করছেন না, এটা ওনাদের একটা পলিটিক্যাল স্ট্যান্স। যদিও আমি প্রথম বক্তব্যটার ক্ষেত্রে যদি বলি, সে পরে উনি সরে এসেছেন ওই বক্তব্য থেকে। আপনি আওয়ামী লীগের অপরাধ আসলে ব্যক্তির অপরাধ না। ইসলামে কিন্তু একটা নিয়ম আছে যে আমি যদি ব্যক্তিগত কোনো অপরাধ করি, ইভেন খুন যদি করে ফেলে, আমি যদি আপনাকে খুন করে ফেলে, আপনার পরিবার চাইলে আমাকে ক্ষমাও করে দিতে পারে, বিনিময় ছাড়া বা বিনিময় সহ। সাধারণ আইনে আছে কিনা? না, আমাদের সাধারণ আইনে, আচ্ছা, আমাদের সাধারণ আইনে নাই। আমাদের সাধারণ আইনে কোনোদিনও, মানে খুনের ক্ষেত্রে তো আপনি পক্ষ না, রাষ্ট্রপক্ষ হয়ে যায়, সুতরাং এটার কোনো উপায় থাকে না। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে এটা আসলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, দুই জিনিস, এবং এগুলো ইন্টারন্যাশনাল ক্রাইম। দেশের আমি আপনাকে খুন করলাম, আপনাকে খুন করার কারণে আমার বিচার কোনো আন্তর্জাতিক আদালতে হওয়া সম্ভব না, কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হওয়া সম্ভব। তার মানে এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং আপনি আপনার দেশে অপরাধটা করেছেন, কিন্তু আপনার অপরাধ আমি একটা আন্তর্জাতিক আদালতে করতে পারি, ওই অপরাধ ক্ষমা করা যায় না, আসলে আপনার সেই রাইট নেই। কিন্তু জামায়াতের আমির এটা করেছেন, সো উনি আওয়ামী লীগেরও আসলে নিষিদ্ধতা চান না, এবং আমিও মনে করি উনি বিএনপিকে মাইনাস করতে চাইছে, এটা একেবারেই ভুল অভিযোগ, আনন্দবাজারদের কোনো এজেন্ডা থাকে। তবে যেটা হয়েছে খুব স্বাভাবিকভাবে ওনারা এখন আওয়ামী লীগ যেহেতু নাই, পলিটিক্স উনি চেষ্টা করবেন মাঠে যে জনশক্তি আছে, যে ভোট আছে, তার একটা অংশ নিজের দিকে নিয়ে আসতে। তিনি বিএনপিকে বিভিন্ন ক্ষেত্রে ক্রিটিসাইজ করেছেন। শুরুর দিকে উনি বলেছেন, নাম না উল্লেখ করে, কেউ কেউ খুব দ্রুত ক্ষমতায় চলে যেতে চাইছে, এদিকে বন্যা হচ্ছে কিন্তু তারা ক্ষমতার কথা বলছে, মানে কোনো এক দল গিয়ে আগের চাঁদাবাজির একটা অংশ দখল করে ফেলেছে, উনি এই ধরনের মন্তব্য করেছেন, এবং এটাও খুব অস্বাভাবিক না। আপনি যখন, এখন তো আপনাদের জোট নাই,
এবং এখন আওয়ামী লীগও নাই, জোট থাকবে কিনা নিশ্চিত না। ফলে আপনি তো চাইবেন যে আপনার ভোট যত বাড়ানো যায়, উনি সেটা অবস্থা করেছেন। সুসংহত এবং শক্তিশালী দেখানো। হ্যাঁ, আপনি রাজনীতি করবেন তো কোনো অসুবিধা, এবং সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর সেক্ষেত্রে যে প্রবলেম আপনি খুঁজে পাবেন আপনি সেটাকে ব্যবহারও করবেন, এটা খুবই স্বাভাবিক। নিশ্চয় শুনেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের একটি অডিও সাক্ষাৎকার নেওয়া হয়েছে একটি টেলিভিশন থেকে, স্যাটেলাইট টেলিভিশন। সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ অন্যায় বা ভুল করলে ক্ষমা চাইবে, কিন্তু তার সুযোগ দিতে হবে। এই সুযোগটা কি? তারা বলছে, বাহাউদ্দিন নাসিম যেটা বলছেন, আত্মগোপনে থেকে কিংবা জঙ্গলে থেকে তো ভুল শুধরানোর কোনো জায়গা নেই। এটা কি ধরনের মেসেজ? এটা বোধহয় উনি মাঠে নেমে রাজনীতি কথা বলছেন। উনি যদি অভিযুক্ত হয়ে থাকেন, কারণ ধরে নিচ্ছি উনি আত্মগোপনে কিংবা নিরাপদ কোনো জায়গায় আছেন। মাঝে মাঝে আওয়ামী লীগের ফেসবুক পোস্টে বিভিন্ন নেতারা, নানক সাহেব কিংবা নাসিম সাহেব বক্তব্য দিচ্ছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, এটা কোনো কোনো সোশ্যাল মিডিয়া কিংবা মেইন মিডিয়ায় আসছে। ব্যাপারটা হচ্ছে যে হয়তো তারা সীমিত আকারে কিছু কার্যক্রম চালাতে পারে, কিন্তু কে চালাবে সে কি প্রশ্নের ঊর্ধ্বে? উনি যদি কোনো অভিযোগের বাইরে থাকেন হতে পারে, তো উনি যদি অভিযুক্ত থাকেন সেটা তো আগে সেই অভিযোগ থেকে আগে দায় নেওয়া উচিত, কিংবা এটার একটা বিহিত ব্যবস্থা হওয়া দরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। যে নেতাই আসবেন উনি কি মুক্ত? যদি মুক্ত হয়ে করতে পারেন, আমার ব্যক্তিগত মত, কিংবা সরকারও সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে, কিন্তু যারা আছেন সবাই তো অভিযুক্ত, হত্যার মামলা, বিভিন্ন হত্যা প্রচেষ্টার মামলায় অভিযুক্ত। এটা কতটুকু সত্যতা আছে? আওয়ামী লীগ ভুল করেছে না অন্যায় করেছে এগুলোর জন্য তো যে গোল টেবিল বৈঠক করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার বিষয় এটা তো না, তাই না? এমনও না যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো কানেক্টিভিটি নেই, তারা যোগাযোগ করতে পারছে না, তারা সিদ্ধান্ত নিতে পারছে না, মানে ক্ষমা চাইবে কি চাইবে না, বিষয়গুলো তো তা না। কিন্তু এই ধরনের কথা বলেছেন সুযোগ দিতে হবে। সুযোগটা কিভাবে? আওয়ামী লীগ রাস্তায় নামবে, আওয়ামী লীগ দলীয় কার্যক্রম চালাবে, কিন্তু কে চালাবে, সে ব্যক্তিটা কে, সেটা তো আগে নির্ধারণ করতে হবে। অভিযুক্তরা আগে মুক্তি পেতে হবে কিংবা অভিযোগ থেকে ছাড় পেতে হবে, সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। যেমন একজন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জেডাই খান পান্না, উনি বলেছেন যে আমি সুযোগ থাকলে অবশ্যই শেখ হাসিনার পক্ষে আইনি লড়বেন। এটা ভালো, এরকম আরো আইনজীবীরা হতে পারে। সেই আইনি প্রক্রিয়ায় ওনারা অংশগ্রহণ করুক, করে সেই অভিযোগ থেকে দায় কিংবা এগুলো ব্যাপার আছে। একটা আমরা যেটা চাই যে আইনি প্রক্রিয়া কিংবা এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নের ঊর্ধ্বে থাকুক, এবং সে করতে গেলে সব পক্ষকে, কাউন্সিলকে সুযোগ দিতে হবে, আত্মপক্ষ সমর্থন, আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ দিতে হবে। ডক্টর জাহিদুর রহমান, আপনি অডিওটা বোধহয় শুনেছেন। সেখানে আরেকটা জায়গায় বলেছেন যে প্রশ্ন ছিল তার কাছে, কেন আত্মগোপনে, কেন সবাই পালিয়ে যেতে বাধ্য হলো। তিনি বলেছেন যে উপমহাদেশে অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা হয়েছে, সময়ের বিবেচনায় আত্মগোপনে থাকতে হয়, আবার পরিস্থিতি বুঝে আবার শুরু করতে হয়। উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে আমি দেখেছি, আমার যে স্বল্প অভিজ্ঞতা, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যারা করেছেন, নকশালবাড়ি আন্দোলন থেকে শুরু করে আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি যে তারা আত্মগোপনে ছিলেন। আর সাম্প্রতিক সময়ে যদি শ্রীলঙ্কার কথা ধরি, রাজাপাকসে পরিবার তারা পালিয়ে গেল, তাদের কাছে তো আর গণহত্যার দায় ছিল না। এক তামিল টাইগারদের সাথে যুদ্ধ হয়েছিল সেটা বাদে গণহত্যার দায়িত্ব ছিল না। আমরা বাহাদুর নাসিমের বক্তব্যটা কিভাবে? খুব ইন্টারেস্টিং। খেয়াল করি, শ্রীলঙ্কায়ও কি মানে প্রতি জায়গা থেকে লোক পালিয়ে গেছে, ওনার সবাই ওনার দলের যেখানে, তাহলে এখানে পুরো গ্রাসরুট পর্যন্ত পালিয়েছে, মসজিদের খতিব পালিয়েছে, এসব আলোচনা আমরা করেছি। কেন? নাম্বার 2, মানে খুব অবাক ব্যাপার হচ্ছে, পালানোর ইতিহাস আছে। আমি বাংলাদেশের ইতিহাসটাই দিই। বাংলাদেশে এরশাদই পালায় নেই, একমাত্র এরশাদের পতন হয়েছে, ওনার পালানোর সুযোগ ছিল। ওনার নেত্রী এরশাদের চাইতে নিকৃষ্ট। এরশাদকে পালানোর কথা বলেছে, উনি জেলে গেছেন। এরশাদের মন্ত্রীরা জেলে গেছেন, বেরিয়ে এসছেন, রাজনীতি করেছেন, জেলে থেকে 35টা সিট পেয়েছেন। এরশাদ ইমিডিয়েটলি পতনের পর, ওটা 3 মাসের মধ্যে ইলেকশন, তরতাজা স্মৃতির মধ্যে এরশাদ নিজে 5টা জিতেছেন, আরো 30টা জায়গায় তার দল জিতেছে। কেউ পালায় না, এর মধ্যে অনেকেই জেলে থেকে নির্বাচন করেছেন। কার কাছে শিখতে চাচ্ছেন? মানে ওনারা কত নিকৃষ্ট, এরশাদের দিকে তাকালেই বুঝবেন। আসলে ওনাদের তুলনায় এরশাদকে আজকে আসলে মহান গণতন্ত্রী মনে হয়। এরশাদের সময় সব পুলিশ পালিয়ে গিয়েছিল। তার মানে আপনি পুলিশকে নিয়ে কি করেছেন, পুলিশকে দিয়ে কি করেছেন? একটা দেশের সব থানা পালিয়ে গেছে, খালি হয়ে গেছে। এরপর উনি বলছেন যদি অপরাধ করে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে উনি যদি বলছেন, আপনি খেয়াল করেন, আপনি যেটা কোট করছেন আপনার এখানেও আছে, যদি ভুল হয় তাহলে ক্ষমা চাইতে পারেন। মানে ওনার এখনো মনে হচ্ছে উনি ভুল করেছেন কি করেননি। আসলে আমরা বুঝতে পারি তার নেতৃত্ব আসলে
কতগুলো অডিও কল ছাড়ছেন, ফাঁস হচ্ছে না। এবং লাস্ট একটাতে উনি একটা সভা মতো ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাথে, বলছে তোমরা রেকর্ড করো, রেকর্ড করে ছাড়ো, ক্লিয়ারলি বলছেন শুরুর দিকে। ওখানে তো দেখছি উনি আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, উনি দেখে নেবেন, এবার একটা একটা করে দেখে নেব। উনি পাল্টা বলছেন তোমরা ওদের ঘরে গিয়ে আগুন জ্বালিয়ে দাও বলছেন। 4-3 আমি খুব মন দিয়ে, যেহেতু উনি কথা বলি, মন দিয়ে সব শুনেছি। বিদেশিদেরকে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, তোমাকে যদি হামলা করে আরেকজন দূর থেকে ছবি তুলবা, আমার লিঙ্ক আছে আমি পাঠিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি করেছে তো সব। তো ওনারা আবার বলছেন, হ্যাঁ ওনারা যদি বলছেন, ওনার নেত্রীর সাথে আগে কথা বলে নিক আসলে তারা। আর একটা কথা খুব জরুরি, সেটা হচ্ছে ওনারাও খুব ভালো বোঝেন, এখন না, ক্ষমতায় থাকতেই ওনারা বলেছিলেন যে কয়েক হাজার বা হাজার হাজার হত্যাকাণ্ডের শিকার হবেন, হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে মেরে ফেলবে। তুলনায় আমরা বলবো কিছু কিছু ঘটনা ঘটেছে, এগুলো অনুচিত হয়েছে। আওয়ামী লীগের একজনের ওপরে হামলা আমি সমর্থন করি না, কিন্তু এদেশের মানুষ তো আসলে তাদের প্রতি অনেক অনেক বেশি সহনশীলতা দেখিয়েছেন। তারপর তারাই বলতেন এগুলো, তাহলে কেন বলছেন? তার মানে তারা জানেন তারা এমন কিছু করেছেন যে মানুষের এই পরিমাণ ক্রুদ্ধতা, ঘৃণা তাদের উপরে তৈরি হয়েছে, নাহলে ওনারা এই কথাটা কেন বলতেন, তাই না? শ্রীমতী মাইনুল আলম, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সিইসি নিয়োগ দেওয়া হয়েছে, কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে 4 জন, এবং এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যখন সার্চ কমিটি গঠন করা হলো, তখনই সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আইন উপদেষ্টা সহ আরও অন্যরা বলছেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। আসলেই কি ট্রেন যাত্রা শুরু করেছে? না, এটা একটা ট্রেন যাত্রা একটা রূপক অর্থে। ব্যাপারটা হচ্ছে যে কমিশন খালি ছিল কয়েক মাস, কমিশনের পূর্ণতা পেয়েছে গতকাল থেকে। এখন কমিশন শপথ নেবে, দায়িত্ব গ্রহণ করবে, তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করবে, পদক্ষেপ নেবে। কমিশন এবং তার অঙ্গ প্রতিষ্ঠান যেটা নির্বাচন কমিশন সচিবালয় এবং সারা দেশে যে নেটওয়ার্ক আছে সেগুলো করবে। এবং আমি বলেছি ইতিপূর্বে যে কিছু সংস্কার কাজের সুপারিশ আসবে বদিউল আলম মজুমদার সাহেবের কমিশন থেকে, সেখান থেকে সম্পৃক্ত করে, কিংবা আইনি কিছু কাজ করার ব্যাপার আছে, প্রাতিষ্ঠানিক কিছু সংস্কারের কাজ আছে, ভোটার তালিকার মতো কিছু ব্যাপার আছে, এবং বড় বড় কাজগুলো কমিশন হাতে নেবে। এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু এটা বলা যায় না, নির্বাচনের ট্রেন শুরু বলতে পারেন। কমিশন যেহেতু যাত্রা শুরু, নির্বাচনী ট্রেন ছাড়ছে। এবং এখন থেকে মনে করেন কমিশনের অ্যাক্টিভিটিজ আমরা দেখব। এই কমিশন নিশ্চয়ই সব মত, আমি এটা বলা হয়নি যে সব দলের মতামত নেওয়া হয়েছে কিনা কিংবা কি প্রক্রিয়া হয়েছে। ধারণা করি যে বিশেষ করে যে ব্যক্তিরা এসছে, আমি চিনি অনেককে, তাদের গ্রহণযোগ্যতা, যোগ্যতা, বিশেষ করে সিইসিকে আমি সচিব হিসেবে দেখেছি, তার কর্মকাণ্ড দেখেছি, একান্তভাবে কাছ থেকে দেখেছি প্রায় 20 বছর আগেই। আমি জানি যে তার একটা গ্রহণযোগ্যতা আছে, তার দক্ষতা আছে। খুব বেশি সমালোচিত ব্যক্তি না উনি, এমন কোনো কাজ করেননি যে সমালোচনা হবেন, দক্ষতার ছাপ আছে। তার নেতৃত্বে কমিশন বিচার বিভাগ থেকে আছে, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা আছে, আমলাতন্ত্র থেকে আছে। এই কমিশন একনিষ্ঠভাবে কাজ করবে এবং করলে ফল আসবে। এবং নির্বাচনী ট্রেন তারাই করবে, হয়তো 3-4 মাস 5 মাসের মধ্যে তারা একটা রোড ম্যাপ দেবে, নির্বাচনী পথ নির্দেশ দিবে। পথ নকশা যখন দেবে তখন বোঝা যাবে। আমার ধারণা 26-এর মধ্যে, 25-এর মধ্যে শেষার্ধে অথবা 26-এর শুরুতে 1 বছরের মধ্যে এই কমিশনের পক্ষে এই ধরনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি স্টেক হোল্ডার বা অংশীজন যারা আছে, নির্বাচন কমিশনের অংশীজন, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, প্রশাসন তো বটে, নির্বাহী বিভাগের বিভিন্ন ব্রাঞ্চ, এদের সাথে আলোচনা করে সেই হিসাবে এই কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব। কিন্তু 12টা কমিশন তো গঠন হয়েছে, তাই না? যে নির্বাচন কমিশনের বিষয়ে কথা বলছি, ডক্টর জাহিদুর রহমান নিজেও সেই নির্বাচন সমস্যা কমিশন সদস্য। আমি এমন করে প্রশ্ন করব যে আপনাকে বিব্রত বোধ করতে হয়, কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে যে প্রস্তাবনাগুলো দেওয়ার কথা রিপোর্ট আকারে, সেগুলো কি দেওয়া সম্ভব হবে? দেওয়া সম্ভব হবে, একটু বেশি সময় লাগতেও পারে। আমরা চেষ্টা করছি, আমরা সম্ভবত 31শে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেব। কিন্তু প্রধান উপদেষ্টা ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে বলেছেন এটা সত্য, আমরা কাজ শুরু করতে একটু দেরি হয়েছে। আমাদের অক্টোবরের 1 থেকে শুরু করার দরকার ছিল, কেউ 10, কেউ 15 এরকমে শুরু করেছে। সো একটু দেরি হয়েছে, সেই জন্য হয়তো কিছু এক্সট্রা সময় দেওয়া হবে। মিড জানুয়ারির মধ্যে আমি ধারণা করি সবাই দিয়ে দেবেন। আর আমাদেরটা আমরা 31 ডিসেম্বরের মধ্যে করে সবাই তো শুরুতে যে 6টি কমিশন গঠিত হয়েছে, ওই 6টা, কিন্তু পরবর্তীতে আরো 6টা কমিশন। ওগুলো না, এটা নিয়ে খুব স্পেসিফিক জিজ্ঞেস করা হয়েছে। মাহফুজ আলম তাকে জিজ্ঞেস করছেন যে কমিশন তো এখন 11টা, মোট আরো 5টা হয়েছে, সেগুলোর ব্যাপারে 11টা না 12টা? 11টা। আচ্ছা। তো প্রধান উপদেষ্টা ক্লিয়ারলি বলছেন যে প্রথম যে 6টা কমিশন হচ্ছে ওই 6টাই আসলে ইলেকশনের সাথে
সম্পৃক্ত আছে। সো ওই 6টা রিপোর্টের পরেই উনি বসে যাবেন। আচ্ছা, বসে যাবে, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। উনি বলেছেন আমরা বসবো, বসে যদি দেখি যে সবাই একমত হলে 10টা করবো তো 10টা করব। এবং একটা পর্যায়ে উনি বলছেন, এবং কিছুটা বিরক্ত মনে হলো ওনাকে ওনার বডি ল্যাঙ্গুয়েজে, যদি দেখা যায় যে কোনো সংস্কার কেউ করবে না, যদি বলে দেয়, তাহলে আমরা ইলেকশন দিয়ে দেবো, চলে যাবো, আমরা এখানে থাকার জন্য আসি নাই। সেটা তো দ্য হিন্দুকেও তিনি বলেছেন বা আমার বণিক বার্তাতে বলেছেন। ওনার ইনফ্যাক্ট ওনার যেটা হয়েছে, উনি চেয়েছেন, এবং উনি একটা জায়গায় ওনাকে জিজ্ঞেস করছেন সংস্কারের ব্যাপারে, উনি বলছেন আমি অনুরোধ করছি। কারণ উনি একটা কথা প্রায় বলতেন যে আমরা এরকম একটা সুযোগ আর পাবো না, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমরা যেন ইউটিলাইজ করি, অ্যাপিল করছেন। উনি এখন মাঠের যে অবস্থা দেখছেন, আমি প্রায় বলি যে নির্বাচন আর সংস্কার দুটো শব্দ এখন মুখোমুখি হয়ে গেছে। মানে এখন একটা পক্ষ এত বেশি এক্সটেন্সিভ সংস্কার চাইছে, আরেকটা পক্ষ আবার তাতে মনে করছে এত বেশি সংস্কার হলে তাদেরই এক ধরনের বিপদ তৈরি হবে। তো সবকিছু মিলিয়ে তারা আসলে এই মুখোমুখি অবস্থান, এবং প্রধান উপদেষ্টা দেখছেন হয়তো যে পরিস্থিতি খুব ফেভারেবল না সংস্কারের পক্ষে। তবে আমরা চাইবো যে উনি বসে, এবং ওনার জায়গা থেকে আসলে এটা উচিত হবে না, উনি যে দায়িত্বে আছেন ওনার উচিত হবে সব পক্ষকে নিয়ে বসে যতটুকু সম্ভব এই সংস্কারের প্রশ্ন থেকে না সরে, যতটা, যে যারা অনেক বেশি চাইছে তাদের কিছুটা কমিয়ে আনা, যারা একদমই চাইছে না তাদেরকে একটু বাড়ানোর অনুরোধ করে মোটামুটি একটা। কিন্তু একদমই কেউ চাইছে না এমন কি কেউ আমার আছে? একটা প্রশ্ন আছে ভাইয়ের প্রতি, যে আপনারা যে নির্বাচনী সংস্কারের কাজগুলো করছেন, এর কি আইনি কাঠামো সহ আইনি পরিবর্তন? শুধু আইনি না, আমাদের নির্বাচন ঠিক করার জন্য ইভেন কনস্টিটিউশনেরও পরিবর্তন দরকার। আমরা কনস্টিটিউশনের যে কমিশন আছে, কনস্টিটিউশনে বলা আছে যে নির্বাচনকালীন সময় নির্বাহী বিভাগ কমিশনের অধীনে ন্যস্ত থাকবে, এবং এভাবে বলা নাই যে কমিশন, মানে কনস্টিটিউশন 126 যে নির্বাহী বিভাগের কর্তব্য হইবে, মানে প্রায় যেটা নন স্পেসিফিক। আপনি যদি অনেক সময় হয়েছে নির্বাহী বিভাগ সাহায্য করে নাই, তাহলে কি হবে? সো এখানে দরকার। ইভেন গ্রসটা যেটা বলছি, আমরা তো সবাই একমত যে একটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব না। সুতরাং কনস্টিটিউশনে তো ওটা ইনকর্পোরেটেড করতে হবে। কনস্টিটিউশনে আরো কিছু জিনিস নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধির জন্য অ্যামেন্ড করা দরকার। তো সেটা, তার সাথে আইনের মধ্যে ধরুন আরপিও, যেটা দিয়ে আমাদের, হ্যাঁ, আমাদের সংবিধান, এখানে শুধু আরপিও না, আরপিও হলো আমাদের সংসদ নির্বাচন, আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কেন যেন এটাকে একটু কম গুরুত্ব দেই, কারণ আওয়ামী লীগের সময় এগুলোর কোনো ক্ষমতাই ছিল না। আবার আচরণবিধিরও ব্যাপার আছে অনেকগুলো, আচরণবিধি, সীমানা নির্ধারণ, আমাদের ভোটার তালিকা, প্রবাসী ভোটার। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ এবার করতে চাই, সেটা হচ্ছে অ্যাট এনি কস্ট আমরা যত বেশি সম্ভব প্রবাসীকে ভোটার, কাগজে কলমে পোস্টাল ভোটার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এবার তাদের অংশগ্রহণ কত বেশি নিশ্চিত করা যায়। এটা কি ইলেকট্রনিক ভোটিং মাধ্যমে? ইলেকট্রনিক অপশনে রাখছি, কিন্তু পারহ্যাপস এটা নাও আসতে পারে, কিন্তু অন্য কি কি অল্টারনেটিভ হতে পারে, আমরা কিন্তু তাদের আমরা এক্সটেন্সিভ পার্টিসিপেশন চাই। এটা কি নিশ্চিত করা যাচ্ছে? এর আগেও তো উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে, এটা বোধহয় প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে ভোট দেওয়া হতে পারে, আমরা সেরকম আলোচনা করি। দুটো প্রশ্ন আছে। আমরা আসলে একটা সুপারিশমালা, একটা প্রস্তাবনা তৈরি করব। এগুলোকে আসলে কমিশনও না, এগুলো আলোচনা হবে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর, সিদ্ধান্ত হবে, এবং দিনের শেষে আমাদের কমিশন তো ইন্ডিপেন্ডেন্ট, যে কমিশন তৈরি হয়ে গেল, তারা আসলে শেষ পর্যন্ত ডিসাইড করবেন তারা কি করছেন, কি চাইবেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ প্রস্তাবনায় রাখতে চাই। নির্বাচনী অপরাধের জন্য আমরা এক ধরনের শাস্তি আছে খুব নিচু লেভেলে, কিন্তু ধরুন একটা নির্বাচন কমিশন, 18 সালের যে নির্বাচন হয়েছে তথাকথিত, সেই নির্বাচনের হুদা কমিশন যেটা, মানে তাদের কি কিছুই রকম কোনো দায় নেই? দায় তো প্রত্যেক কমিশনের রয়েছে। প্রধান দায়। আমরা ধরুন রিটার্নিং অফিসারকে ধরলাম, আমরা সহকারী রিটার্নিংকে, একটা প্রিজাইডিং অফিসারকে ধরবো। কমিশন এই দেখে বসেছিলেন এই দেশে 213টা সেন্টারে 100% ভোট কাস্টেড হয়েছে, এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, আর সবকিছু বাদ। তো এরা বসেছিলেন, তো এই লেভেলেও তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া, সেই দায়িত্ব প্রত্যেকটা কমিশনের রয়েছে, প্রধান দায়। নিশ্চয়ই আপনি আওয়াল কমিশন বলেন, হুদা কমিশন বলেন, রকিবুল, প্রত্যেকটাই। কিন্তু আমি 18 আনলাম কারণ 18টা সবচেয়ে বেশি ন্যাক্কারজনক, প্রত্যেকটা রাতে ভোট। তো যে কোনো কমিশনেরই এই ব্যাপারগুলো আমরা একটু দেখতে চাই, পলিসি লেভেলেরও। আমি আরেকটা আপনাকে সবিনয় পরামর্শ, আমার অভিজ্ঞতা, রিপোর্টিং এর অভিজ্ঞতা থেকে, নির্বাচন হয়ে গেল, এখানে একটা ট্রাইব্যুনাল থাকে, উচ্চ আদালতে, হাইকোর্টে বেঞ্চ থাকে, এবং নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকে।
এগুলো কোনো প্রতিকার হয় না বছরের পর আমরা বছর। ফাইন, আমরা এগুলো একটা সুনির্দিষ্ট সীমা দিয়ে আমরা সেটা- নিষ্পত্তি করার সুযোগ থাকতে আমরা হবে। সেগুলো প্রস্তাব করছি, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমরা এগুলো প্রস্তাব করছি। আপনি চট্টগ্রামের মেয়রের যে নির্বাচনী হ্যাঁ, মামলা, হ্যাঁ, জি। এটা খুব দ্রুত অবিশ্বাস্য একমাত্র ইউনিক কেস। হ্যাঁ, একদম। হ্যাঁ, এগুলো কিন্তু সব এটা প্রতিটি নির্বাচনী আসনে নির্বাচনের পর কেউ না কেউ সংক্ষিপ্ত, ওগুলো নিষ্পত্তি করা খুব প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, খুব প্রয়োজন। এবং নির্দিষ্ট সীমার মধ্যে, একদম। সময়সীমার মধ্যে। আমরা শেষ করব। অনেক ধন্যবাদ সাংবাদিক মাইনুল আলম, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। দর্শক, শেষ করছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।